ট্রাভেল স্টার্ট করছি টুয়ার্ডস মাউন্টেন অ্যান্ড আজকে 5:30টায় আমরা বেরোবো। 5টা 15-20 ওরকম অ্যারাউন্ডে বেরোবো। আমরা জার্নি করছি দুর্গাপুর থেকে। তো দুর্গাপুর থেকে আমরা ব্ল্যাকে পৌঁছাবো ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে যেটা সামার স্পেশাল ট্রেন দিয়েছে সেই ট্রেনটা করে আমরা শিলিগুড়ি যাব। আর যেহেতু আমরা সামার স্পেশাল ট্রেনে যাচ্ছি তার জন্য সেই স্পেশাল ট্রেনটাতে ভাড়া একটু হলেও বেশি লেগেছে। তো গোটা ভিডিওটা অবশ্যই দেখো। আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, এটা শেষ হবে একবারে পৌঁছাবো যখন আমরা কালিম্পংয়ে। তো চলো ট্যুরটা স্টার্ট করা যাক। এবং কি করে এত কম সময়ের মধ্যে, মানে মোটামুটি 3 দিনের ট্যুর। আমরা ফার্স্ট জুনে স্টার্ট করছি, 2nd জুন পৌঁছাবো। তো 2nd 3rd থাকবো, 4th ব্যাক করবো। হ্যাঁ, তো সেকেন্ড জুনটা পৌঁছাতে দুপুর। মোটামুটি 3 তারিখ একটা দিন থাকবো। 4 তারিখ আবার রাত্রেবেলা আমরা বাসে করে রিটার্ন করছি শিলিগুড়ি থেকে ডাইরেক্ট দুর্গাপুরের বাসে। তো গোটা জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো এবং এত কম সময়ের মধ্যে কালিম্পং, লাভার এসব 3টে কীভাবে কভার করছি এবং কী কী ঘুরে দেখছি প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউন। আর তার আগে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো দেখতে পাবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দাও। ওকে, তো চলো ভিডিওটা মানে আমার জার্নিটা স্টার্ট করা যাক। কি বিভৎস গরম দেখেছো। তো যাই হোক, আজকে এখন থেকে জার্নিটা স্টার্ট করলাম। এখন দুপুরে বাজছে মোটামুটি 3টে। এখন আমি বেগুন ভাজছি, কারণ নিয়ে যাব বলে। রাতের ডিনারটা আমরা ব্যান্ডেল স্টেশনে করবো। রাত 11টার সময় ব্যান্ডেল স্টেশন থেকে আমাদের ট্রেন আছে। আর এখানে চলছে বেগুন ভাজা। ভেজে নিয়ে যাচ্ছি, শাশুড়ি মা নিয়ে যাচ্ছে শাহী পনির করে, আমার মা করে দিচ্ছে মেয়েটার খাবার, সেটা নিয়ে যাব। এবং ব্যান্ডেল স্টেশনে রুটি আর সামথিং কিছু পাওয়া গেলে কিনে নেবো, সেটা দিয়ে আমাদের সিম্পল ডিনার হয়ে যাবে। এখানে মোটামুটি প্যাকিং কমপ্লিট। সামান্য কিছু যেটুকু অল্প বিস্তর বাকি আছে, তো সেইটুকু কমপ্লিট করে নিই। তো চলো রেডি হয়ে নিই সব। তারপরে রেডি হওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভালো লাগে ঝটাপট কিন্তু লাইকটা করে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে রেডি হওয়ার পর। এত গরমে যতটা কমফোর্টেবল পরা যায় তার জন্য ততটাই কমফোর্টেবল পরাবার চেষ্টা করেছি। পুরী থেকে কেনা এই কুর্তিটা পরেছি, এটা প্রচণ্ড কমফোর্টেবল, একদম কটনের। নিচে একটা ওই অ্যাঙ্কলেট ফ্রি যে লেগিংসগুলো হয় সেটা পরেছি, তার মধ্যে একটা পকেট আছে মোবাইল নেওয়ার। আর ওই যে দেখতে পাচ্ছি আমার মা হাই করছে, কারণ প্রতিবারের মতো এবারও আমার মা বাবা আমার সাথে দেখা করতে এসছে। কারণ আজকাল যা সব দুর্ঘটনা ঘটছে, মানুষ বেরোলে আর ফেরত আসবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তো প্রতিবারই আমার মা বাবা দেখা করতে আসে যখনই আমরা বেরোই কোনো ট্যুরে। তো এবারেও তার হয়নি কো, মা বাবা সবাই দেখা করতে এসছে এবং তার সাথে মাছ দিতে এসছে আমাদের ডিনারের কিছু আইটেম। আর ওখানে হাজব্যান্ড মশাইও রেডি হয়ে গেছে। আর এখন মোটামুটি আমরা যাত্রা শুরু করে দিয়েছি। আর বরাবরের মতো আমার যাত্রাপথে সঙ্গী রয়েছে আমার শাশুড়ি মা, আমার পুচকু বেটু। আর এটা হচ্ছে আমরা পেছন দিকে, আর সামনের দিকে রয়েছে আমার যাত্রাপথের সঙ্গী আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড মশাই। আর ওই ডান দিকেরটা, মানে তোমার ডান দিকে যে আছে সে হচ্ছে অটো ড্রাইভার। তো এটা হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর ছাড়ার ঠিক মুহূর্তে যখন আমরা অটো করে পৌঁছাচ্ছি স্টেশন থেকে আমরা ব্ল্যাক ধরবো। আজকে হচ্ছে এক্সট্রিম গরম। যেদিন আমরা যাত্রা করছি সেদিন এক্সট্রিম গরম, মানে এতটা গরম সেটা বলবার অপেক্ষা রাখে না, মানে প্রচণ্ড গরম। কিন্তু দুর্ভাগ্যের কথা এটাই যে আমরা এসির টিকিট পাইনি, মানে এন্ড মোমেন্টে আমাদের টিকিট কাটা হয়েছিল। তো দুর্গাপুর স্টেশনে ঢোকবার সময়ই দেখি কত বড় গাছ উপড়ে পড়ে আছে দেখো। মানে গতকালই ঝড় হয়েছিল প্রচণ্ড, সেই ঝড়েই গাছটা উপড়ে পড়ে গেছে। তো ওইদিকে রাস্তাটাও বন্ধ হয়ে গেছে ওই জন্য। তো যাই হোক, ব্ল্যাকে করে আমরা পৌঁছাবো ব্যান্ডেল। ব্যান্ডেলে গিয়ে ওখানে ডিনার করবো, একটু রেস্ট নেবো। মোটামুটি অনেকটাই সময় থাকবে হাতে। নিয়ে রাতে 10:40 11টা নাগাদ আমাদের সামার স্পেশাল ট্রেন ধরবো। তো এই যে ট্রেনে যাত্রা করলে যাত্রাপথের সঙ্গী ঝালমুড়ি, ঝালমুড়ি না খেলে রেল দেবতা পাপ দেবে আর কি, এরকম অবস্থা। তো আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি। আর যেরকম দেখতে পাচ্ছ আমরা এসিতে টিকিট পাইনি, ওই জন্যে প্রচণ্ড গরম উপভোগ করতে করতে আমাদের যেতে হচ্ছে। প্রচণ্ড এক প্রকার গরম, মানে কতক্ষণে মনে হচ্ছে পাহাড়ে গিয়ে পৌঁছাবো, একটু ঠান্ডা পাবো, একটু আরাম পাবো, এরকম আর কি। এখন তো ন্যাচারালি আমাদেরকে এসি চালিয়ে ঠান্ডাটা উপভোগ করতে হয়, কিন্তু পাহাড়ে গেলে একটু ঠান্ডা পাবো, তাহলে আর কষ্টটা খানিকটা নিবারণ হবে।
যেহেতু আমাদের সিট বুক করা ছিল তার জন্য আমরা সিট পেয়ে গেছিলাম, না হলে এত মারামারি কাটাকাটি অবস্থায় রাতের আঁধারে হয়তো সিটও পেতাম না। যাই হোক, এন্ড মোমেন্টে আমাদের সব বুকিং হয়েছে, তার জন্যেই, না হলে হয়তো অন্য কোথাও যাওয়ার প্ল্যান করা হতো। তো এখন আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমরা জিজ্ঞেস করলাম ওখানে যে কোন দিক দিয়ে কী যাওয়া যায়, ওয়েটিং রুম কোথায়। তো বলল এখানে খুব সুন্দর সাবওয়ে করা আছে, সাবওয়ে দিয়ে আপনারা একদম বাইরে চলে যান, সেখানে পেয়ে যাবেন ওয়েটিং রুম। তো আমরা সাবওয়ের দিকে যাচ্ছি। এই যে নিচে দিয়ে সাবওয়ে করা আছে সুন্দর, মানে ব্যান্ডেলের এই জিনিসটা আমার ভীষণ ভাল লাগলো। এরকম সব প্ল্যাটফর্মে হয় না, আমাদের তো ওপর দিয়ে দিয়ে পেরোতে হয়, কত কষ্ট হয় ওপরে লাগেজ তুলতে। তো এখানে সাবওয়েগুলো করা রয়েছে, সাবওয়ে দিয়ে বেরোনো যাচ্ছে, তারপরে সাবওয়ে দিয়ে অন্য একটা প্ল্যাটফর্মে যাওয়া যাচ্ছে, ভীষণ সুন্দর। ঠিক আছে, তো যারা এরকম ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে অপেক্ষা করতে চাইছো, তো তাদের অনেকটা হেল্প হতে পারে, দেখে নিতে পারো এটা। তো যে এই সাবওয়েটা দিয়ে একদম বাইরে বেরিয়ে গিয়ে একদম টিকিট কাউন্টারের বাইরে একদম সোজাসুজি বাইরে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, নিয়ে যে ওপর দিয়ে উঠে একদম বাইরে বেরিয়ে গিয়ে ডান হাতে এই যে পড়ছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। তো আমরা এখানে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম রয়েছে, ফার্স্ট ক্লাস লেডিস ওয়েটিং রুম রয়েছে, ফুড প্লাজা রয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সব বন্ধ, সমস্ত তালা লাগানো রয়েছে, কোনো লোক নেই। তো আমার শ্বশুরমশাই গেলেন, বাবা গিয়ে আবার ওখান থেকে লোক ডেকে এনে দরজা খোলালেন। দরজা খোলাবার পর কিন্তু এটা বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানেই আমরা রাতের ডিনারটা করি। হ্যাঁ, এই যে দেখো এটা ওয়েটিং রুমটা বেশ সুন্দর, কিন্তু এত গরম ফ্যানের হাওয়াটাও গায়ে লাগছিল না, কিন্তু বাথরুম টাথরুম খুব পরিষ্কার ছিল, একদম বেশ খুব আরাম হয়েছে এখানটায় আমরা ডিনার করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা ট্রেনে চেপেছিলাম। ঠিক আছে, এই যে বাথরুমটাও দেখালাম, বাথরুমটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর অন্য কোনো ফ্যামিলি আসেনি, আমরা আসার পর আবার একটা ফ্যামিলি এখানে এন্টার করে। এখন আমাদের ডিনার হয়ে গেছে এবং একটু ফ্রেশন আপ হয়ে নিয়েছি। 10:40 ওই 11টার কাছাকাছি ট্রেন। এখন ট্রেন আসতে অনেক দেরি, তো ওয়েটিং রুমে আমরা ওয়েট করছি। আর একটা ফ্যামিলি এসছে এখানে, তারাও ওয়েট করছে, তারাও ওই একই ট্রেনে যাবে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন। এখানে আমরা ডিনারটা কমপ্লিট করে নিলাম, কিন্তু আজকে ভৎস গরম, এটাই যা প্রবলেম। এটা হচ্ছে ওয়েটিং রুমের বাইরে, সুন্দর। আমরা যখন উড়িষ্যা ভুবনেশ্বর যাই তখন ভুবনেশ্বরে ইয়েতে আছে, ওয়েটিং রুম আছে, ওখানে যখন হল্ট করি তখন ওখানে সমস্ত এসি লাগানো আছে। এখানে ব্যান্ডেলে কিন্তু ওয়েটিং রুমে এসি লাগানো নেই। এটাই যায়, এটা হচ্ছে সাবওয়েটা বেরিয়েই ওয়েটিং রুমটা, ওটা দেখিয়ে দিলাম। তো এখানে আমরা এখন দেখো মোটামুটি 23:11, মানে হচ্ছে তোমার 11:33 বেজে গেছে, অথচ রাতের 11:33 বেজে গেছে, অথচ ট্রেন নেই। মানে এই যে প্যাসেঞ্জাররা সবাই কিন্তু জলপাইগুড়ি, ঠিক আছে, জলপাইগুড়ি যাবে, এনজেপি যাবে। তো সবাই অপেক্ষা করছে, দরদর করে ঘামছে ট্রেনের অপেক্ষায়। ট্রেন এত লেট, মানে বলছে যে এই সামার স্পেশাল ট্রেনগুলো নাকি এরকমই লেট করে। তো ফাইনালি এই যে 11:37 গিয়ে ট্রেন ঢুকতে তাও আবার কীরকম দেখো, আমাদের যেটা চার্ট দিয়ে দেয় নেটে, যখন আমরা দেখি যে কম্পার্টমেন্টগুলো কটার পরে কোনটার পরে কী পড়ছে, C1-এর পরে কী পড়ছে, কোন দিকে C1টা পড়ছে, ইঞ্জিনের কাছে না ইঞ্জিনের এতে, তো আমাদেরকে ওখানে ট্রেনের চার্টে দেখাচ্ছে যে আমাদের C1 কম্পার্টমেন্ট ছিল, যে একদম শেষের দিকে C1, অথচ ট্রেন যখন ঢুকলো তখন দেখছি ইঞ্জিনের পরের কামরাটাই কিন্তু C1। তার মানে বুঝতে পারছো কীরকম উল্টোপাল্টা। তো যাই হোক, আর ব্যান্ডেলে ওই ইয়েগুলোও বন্ধ ছিল, তাতে করে বোঝা যাচ্ছিল না, যেখানে দেয় সেই যে কোন কোচটা পড়বে দেয় সেটাও বন্ধ ছিল, তার জন্য বোঝা যাচ্ছিল না। যাই হোক, মোটামুটি আমাদের যেহেতু লাস্ট এন্ড অফ দ্য মোমেন্টে স্পেশাল ট্রেনে টিকিট কাটা হয়েছে এবং আরএসি কনফার্ম হয়েছে, তার জন্যে এই সাইড আপার লোয়ার করেই সমস্ত পড়েছে। তো আমি সাধারণত লোয়ারে থাকাই বেশি প্রেফার করি, কারণ মেয়েটার ক্ষেত্রে অনেক কিছু প্রয়োজন হতে পারে, যেমন রাত্রেবেলা মেয়েটার হঠাৎ করে খুব হাঁচি শুরু হয়, আবার প্যারাসিটামল দিতে হয়, তো লোয়ারে ছিলাম বলে সুবিধা হয়েছে। তবে একটা জিনিস কি, এই সামার স্পেশাল ট্রেনে দেখলাম খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম বারবার পরিষ্কার করা হচ্ছে, হ্যাঁ নিচটা বারবার পরিষ্কার করছে, যথেষ্ট গার্ড রয়েছে, খুব নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই। আর আমাদের গোটাটাই কিন্তু ইয়ে ছিল,
গোটাটাই কিন্তু এসি আর ইকোনমি ক্লাস ছিল, ঠিক আছে। গোটা ট্রেনটা, এখানে কোনো স্লিপার, থার্ড এসি, ফার্স্ট এসি, সেকেন্ড এসি কিছু নেই, গোটাটাই ইকোনমি ক্লাস ছিল স্পেশাল ট্রেনে। তো আমাদের কিন্তু ভেবেছিলাম আমরা যে হয়তো দেবে না, যে বালিশ দেবে না, কিন্তু সমস্ত কিছু দিয়েছিল, ঠিক আছে। বালিশ, তারপরে বেডশিট, সমস্ত টাওয়েল, সমস্ত কিছু দিয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো এখন সকালবেলা যেহেতু ট্রেন প্রচুর লেট, 4 থেকে 5 ঘন্টা আমাদের ট্রেন লেট করেছে, তার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে। তাই আমরা একটু ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম। ব্রেকফাস্টে দিয়েছে এগ পাউরুটি আর বাটার পাউরুটি ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছিলো, আর কিচ্ছু পাওয়া যাচ্ছিলো না। তো বাটার পাউরুটি না নিয়ে আমরা এগ পাউরুটি নিয়েছিলাম। তো এগটার এই ছিঁড়ি, মানে 3 পিস এগ পাউরুটি দিয়েছিল কাঁচা, আর তার মধ্যে এগটা দিয়েছিল, তার মধ্যে এগের মধ্যে তো পেঁয়াজের লক্ষণ কিছু নেই, মনে হচ্ছে শাঁকা, তেলও নেই, আর ওই সস দিয়ে দিয়েছে। তাই কোনো রকমে খেয়ে পরে এখন এনজেপি পৌঁছালাম আমরা 10টা 4-এ। আমাদের পৌঁছাবার কথা ছিল 7, 7:30 এরকম নাগাদ, আমরা পৌঁছাচ্ছি 10টার পর। সবথেকে বড় কথা, এখান থেকে আমাদের জার্নিটা শেষ হয় না, এখান থেকে আমাদের আরেকটা রাউন্ড জার্নি করতে হবে গাড়িতে। সেটার জন্যই আর একটু বেশি মানে চিন্তা থাকে যে এখান থেকে আবার আমাদের গাড়ি বুক করে যেতে হবে। হ্যাঁ, তো আমরা একটা প্রবলেম ফেস করলাম কি ট্রেনের মধ্যে, যে ট্রেনের মধ্যে কোথাও চা উঠছিল না। যে সকালবেলা ঘুম থেকে উঠে তো মানুষ 1 কাপ চা খায়, কিন্তু চাই উঠছিল না। লাস্টে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, মানে মোটামুটি ওই যা পেলাম তাই খেলাম, তাতে করে তো পেট ভরে না, একটু আধটু খেতে হবে। স্টেশনে এই যে একটা সুন্দর রেল বগির মতো ক্যাফে ট্যাফে করা আছে, কিন্তু সব বন্ধ, কোনো কিছুই খোলা ছিল না যখন আমরা পৌঁছাই। তো এখানে সমস্ত গাড়ি বুক হচ্ছে। যারা দার্জিলিং যাচ্ছে, দার্জিলিংয়ের গাড়ির রেট হচ্ছে 3000 টাকা, ঠিক আছে। আর যারা আমরা যেমন কালিম্পং গেছি, আমাদের গাড়ির রেট হচ্ছে 3500 টাকা, 3500 টাকা। তার কারণ হচ্ছে দার্জিলিংয়ের রাশ বেশি, ভিড় বেশি, কালিম্পংয়ে ভিড় কম। তো এখানে একটা এই যে কাকিমার মতো ছিল, রুটি তরকারি দিচ্ছিল, 10 টাকা করে একটা রুটি নিচ্ছিল। রুটি পরোটার মতো বলতে পারো, বেশ মোটা মোটা, মানে খেয়ে পেট ভরে গেল, আর লাঞ্চ করার খিদেটাই চলে গেল আর কি। তো ওখানেই আমরা কোনো রকমে ওই খেয়ে নিলাম, নিয়ে এখানে গাড়ি বুক করে আমরা রওনা দিলাম। আর যেটা বলছিলাম, কালিম্পংয়ে আমরা বললাম যে কালিম্পং 5000 ফুট উচ্চতা, আর দার্জিলিং 7000 ফুট, মানে দার্জিলিংয়ে যেতে লাগবে 4 ঘন্টা, আর কালিম্পং 2.5 ঘন্টা। তো তাহলে কালিম্পং যেতে বেশি খরচা কেন? তো বলছে কালিম্পং অফিস জায়গা, ওখানে সচরাচর বেশি টুরিস্ট যায় না, তার জন্য ফেরবার সময় আমরা লোক পাবো না, তার জন্যে ওখানে যেতে গেলে বেশি খরচা করতে হবে, 3500 টাকা। আর দার্জিলিংয়ে আমরা গিয়ে আবার সঙ্গে সঙ্গে টুরিস্ট পেয়ে যাব ফেরবার সময়, তার জন্য দার্জিলিং যেতে খরচা 3000 টাকা, এই হচ্ছে ব্যাপার। তো এই রাস্তায় যেতে যেতে আমাদের খুব ভাবছিলাম যে এই 2.5 ঘন্টা ধরে কী করব, 2.5 ঘন্টা ধরে যেতে হবে, খুব টেনশন হচ্ছিল। তারপরে যখন যেতে শুরু করলো না গাড়িটা, জাস্ট ট্রাস্ট মি, 2.5 ঘন্টা কি 4 ঘন্টা 5 ঘন্টা রাস্তা এমনিই কেটে যাবে। এত সুন্দর ভিউ, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, কি বলবো। আর রাস্তায় যে ধারে প্রচুর হোটেল রয়েছে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে সুন্দর লাঞ্চ করা যাবে। তো আমাদের যেহেতু ওই টিফিন খেয়ে এত পেট ভরে গেছে, তার জন্য আমরা ঠিক করলাম কালিম্পং পৌঁছাতে 2টো হবে, তো কালিম্পং গিয়েই আমরা লাঞ্চটা করব। তো যেতেই দেখো শিলিগুড়ি স্টেশন থেকে জাস্ট বেরিয়েছি, একটা খুব সুন্দর মনেস্ট্রি পেরোলাম, ভীষণ সুন্দর দেখতে। কোথাও যাবার প্ল্যান করলে আগে থাকতে টিকিট কেটে রাখাই ভালো, কারণ স্পেশাল ট্রেন যেগুলো হয় সেগুলো নাকি সচরাচর প্রচুর লেট হয়, এবং সেগুলোতে এটাই প্রবলেম হয় যে খাবার ঠিকঠাক মতো পাওয়া যায় না। মানে ট্রেনে প্যান্টিকার রয়েছে, কিন্তু চা আসছে না, টিফিন আসছে না, শুধু বাটার পাউরুটি আর ওই ছোলা ভাজা ওই কয়েকটি এসছিল। তো আমার শ্বশুরমশাই যেহেতু এক্সপার্ট মানুষ, চা ধরে নিয়ে এলেন, অন্য কম্পার্টমেন্টে উঠেছিল, সে পেছনে গিয়ে সেই কম্পার্টমেন্টে চাওয়ালাকে ধরে নিয়ে এসে আমাদেরকে চা খাওয়ালেন, এরকম অবস্থা। তো এটা হচ্ছে আর্মি বেস এরিয়া শিলিগুড়িতে। একবার জাস্ট ভিউটা দেখো কত বড়। আর এখানে যত রাস্তা দিয়ে যাচ্ছি না, লেখা রয়েছে বিওয়্যার অফ অ্যানিমেল। মানে আমরা যখন জিজ্ঞেস করলাম যে আমাদের ড্রাইভার দাদাকে যে কী ব্যাপার, এরকম এখানে কি অ্যানিমেল বেরোয়, বলছে হ্যাঁ, এখানে সচরাচর কিন্তু মাঝে মাঝেই এলিফ্যান্ট বেরোতে দেখা যায়, তার জন্যই দিয়েছি। এই গাছের পাতাগুলো আমি দেখাচ্ছিলাম, গাছের পাতাগুলো 1 হাত লম্বা, এত বড়। তো ওই দেখো দূরে দেখা যাচ্ছে হেলিকপ্টার উঠছে, আর্মি বেস এরিয়া তো, আর্মি থেকে উঠছে হেলিকপ্টার। এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে না রাস্তা কখন ফুরিয়ে যায় বোঝাই যায় না, আর এক্সাইটমেন্ট যত উপরের দিকে যাবে তত এক্সাইটমেন্ট তুঙ্গে ওঠে। এই যে দুদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, এখনও কিন্তু পাহাড়ে উঠতে লাগিনি, এগুলো সব আর্মি বেস এরিয়া। আর এখান দিয়েই নাকি সচরাচর কিছু না কিছু জঙ্গলি জানোয়ার বেরোতে দেখা যায়।
এখানে একটা কথা বলে রাখি, এমনিতে ট্রেনের টিকিট এই 800-900 টাকার মধ্যে হয়ে যায় এনজেপি অবধি, এই থার্ড এসিতে। তো আমরা যেহেতু স্পেশাল ট্রেনে কেটেছিলাম তার জন্য আমাদের কিন্তু ভাড়া একটু বেশি পড়েছিল, ওই 1300 টাকার মতো ভাড়া পড়েছিল। পুরোটা ইকোনমি ক্লাস ছিল, মানে ইকোনমি বলছে কিন্তু পুরো থার্ড এসির মতনই তুমি গ্র্যান্ট করতে পারো। ইকোনমি ক্লাসে তো ইয়ে দেয় না, মানে তোমার বালিশ টালিশ দেয় না, কিন্তু এতে কিন্তু সমস্ত কিছুই অ্যাভেলেবেল ছিল, দিয়েছে। তো এই যে গাড়ির মধ্যে আমরা বসে পড়েছি, আর গাড়িটা আমরা এসি নিয়েছিলাম। গাড়িতে এসি চালাবার পর আমাদের একটু শান্তি হলো। এতটা গরম শিলিগুড়িতে, প্রচণ্ড প্রচণ্ড গরম। আর আমি চোখে রোদ চশমা দিয়ে দিলাম, কারণ চোখে আমার বেশি রোদ লাগলেই মাথা যন্ত্রণা করে। এরকম ছোটোখাটো একটু আধটু ঘর টর এই সমস্তগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এগুলো সেই পাহাড়ি ঘরের মতো করা রয়েছে, কিন্তু পুরোটাই আর্মি বেস, কোনো মানে জনবসতির কিন্তু এলাকা নয়। আর পুরোটাই, যেমন বললাম, পুরোটাই জঙ্গল এরিয়া। আমাদের প্ল্যান ছিল যে আমরা অনেক সকাল সকাল পৌঁছে যাব, মোটামুটি 1টার মধ্যে পৌঁছে যাব। কীরকম জ্যাম দেখো, দার্জিলিং যেতে গেলে নাকি আরও বেশি জ্যাম লাগে, কারণ দার্জিলিংয়ের রাস্তা বেশি আর কালিম্পংয়ের রাস্তা একটু কম। তো আমাদের প্ল্যান ছিল কালিম্পংটা গোটাটা আমরা ওই দিনকেই সেকেন্ড হাফে ঘুরে নিতে পারবো, কিন্তু আমরা পৌঁছাতে অনেক লেট হয়ে যায়। তার জন্য আমরা সেকেন্ড হাফে কালিম্পংয়ের দুটো এরিয়া ডিভাইড হয়, তার মধ্যে একটা এরিয়া ঘুরেছিলাম আর একটা এরিয়া নেক্সট দিন সকালে ঘুরেছিলাম। তো এই সমস্তগুলো কিন্তু নেক্সট ব্লগে দেখতে পাবে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, এরপরে মোটামুটি পাহাড়ের কাছাকাছি আমরা চলে এসেছি, এবার পাহাড়ে উঠতে লাগবো। তবে বলে রাখি, দার্জিলিংয়ের রাস্তা কিন্তু অনেকটা সরু। একটা রাস্তার মধ্যে দিয়ে ট্রাম যায় এবং একটা রাস্তার মধ্যে দিয়েই গাড়ি যায়, তার জন্য ভিড়টা বেশি লাগে। কিন্তু কালিম্পংয়ের রাস্তা অনেক চওড়া, কালিম্পংয়ে স্পেসও আছে, তার জন্য রাস্তা বাড়াতে পেরেছে। দার্জিলিংয়ের স্পেস নেই বলে রাস্তা বাড়াতে পারেনি ওরা, যেমন ব্রিটিশ আমলে তৈরি করা ছিল সেটাই রয়ে গেছে। কিন্তু কালিম্পংয়ের রাস্তা এই রকম, যেমন শিলিগুড়িতে দেখতে পাচ্ছ চওড়া রাস্তা, এরকমই রাস্তা। যে যারা একটু ভয় পায় পাহাড়ি রাস্তায় বা মানে একটু প্রবলেম হয়, তাদের কিন্তু কালিম্পং যেতে গেলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো অনেকে যারা চায় যে বেশি ভিড় ভাট্টা ছাড়া 2 দিন পাহাড়ে কাটিয়ে আসবো শান্ত পরিবেশে, তাদের জন্যে কালিম্পং, লাভা, ঋষভ, কোলেঘাম এই সমস্ত জায়গায় গিয়ে ইজিলি কাটাতে পারবে। এগুলো সমস্ত লাঞ্চ খাওয়ার জায়গা, লাঞ্চ টিফিন যে কোনো কিছু খেতে পারবে। আর এইগুলোতে যখনই খেতে যাবে তখনই দেখবে পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে, অপরূপ সুন্দর একটা ভিউ। ওপরে পাহাড়, পাহাড়ের কোল দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে, আর হালকা ঠান্ডা একটা হাওয়া বইছে। যত উপরের দিকে যাচ্ছি তত ঠান্ডা, গরমটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠান্ডাটা আস্তে আস্তে উপলব্ধি হচ্ছে। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, কী বলবো, দেখে জাস্ট মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে। এবং দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা থেকে 4 ঘন্টা থেকে 6 ঘন্টার সময় এমনি কেটে যাবে, সে কিছু মানে বোঝাই যাবে না। আমার সাথে ছোট বাচ্চা ছিল, আমার বাচ্চারও কিন্তু বেশ ভালো লেগেছিলো জার্নিটা, তারও কিন্তু কোনো অসুবিধা হয়নি। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমরা যখন উঠবো ওই ওপরে পাহাড়ের ওপরে উঠবো, এক পাহাড় থেকে আরেক পাহাড়ের ওপর। যাই হোক, এখন আমরা মাঝখানে একটু হল্ট করেছি, চাটা খাবো, জল খাবো, একটু চিপস টিপস কিনবো, এই সমস্ত কিছু। লাঞ্চ করলে এখানে লাঞ্চও করে নেওয়া যায়, তো আমরা লাঞ্চ করিনি, যেহেতু বললাম টিফিনটা হেভি ছিল। তো একটু চা টা খেয়ে আমরা আবার জার্নি শুরু করলাম টুয়ার্ডস কালিম্পং। আমরা প্রথমে ঠিক করেছিলাম কালিম্পংয়ে স্টে করে, একদিন স্টে করবো নি, কালিম্পং করে আবার একদিন গিয়ে লাভাতে স্টে করব। তো বললো ওই লাভা থেকে আসতে 4 ঘন্টা সময় লাগে, কালিম্পং থেকে যেমন 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে, লাভা থেকে 4 ঘন্টা সময় লাগে। আর একটা কথা, গাড়ি টাড়ি অতটা অ্যাভেলেবেল নেই লাভা, ঋষভ এই সমস্ত জায়গায়। কালিম্পং যেহেতু শহর, একটা বাণিজ্য শহর, তার জন্য সেখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। গাড়ির একবার লাইন দেখো, এত মানে ভিড় আর কি। এই সময়, এই গরমের সময় মানুষের যাতায়াতটা বেশি বেড়ে যায়। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেবক কালীবাড়ি বেরোবো। সেবক কালীবাড়িতে গিয়ে প্রণাম করে পুজো দিয়েও তোমরা এগোতে পারো। আর সেবক কালীবাড়ি দেখার মতো, যে কোনো জায়গায় যেতে গেলে, দার্জিলিং বলো, গ্যাংটক বলো, সিকিম বলো, কালিম্পং বলো, শিটং বলো, যে কোনো জায়গা যেতে গেলে এই একটাই পথ, ঠিক আছে? এই পথ দিয়েই কিন্তু ওঠে, এই পথ দিয়েই এবার বেঁকে যাচ্ছে। যখন যারা দার্জিলিং যাবে তারা রাইট সাইডে বেঁকে যাবে, কালিম্পং সোজা বেরিয়ে যাবে। শিটং যাবে, ওই সোজা কালিম্পংয়ের রাস্তা থেকে বাঁ দিকে বেরিয়ে যাবে শিটং, ঠিক আছে? তোমার ড্রাইভার, তাকে জিজ্ঞেস করলেই সে দেখাবে। ওইটা হচ্ছে সেবক কালীবাড়ি, ওই পাহাড় দিয়ে ওপর দিয়ে উঠে গিয়ে পুজো দিতে হয়। এদিকেও যাওয়া যায়, এই যে সিঁড়ি দেওয়া রয়েছে, এই দিয়ে হেঁটে হেঁটে ওপরে উঠে পুজো দিতে হয়। এটা হচ্ছে সেবক কালীবাড়ি। এখান থেকে মালা টালা।
এগুলো কিন্তু কোনো বসতি নয়, এগুলো সব হোটেল, থাকবার হোটেল, খাবার হোটেল, লাঞ্চ টাঞ্চ করতে পারো, কোনো কিছু জিনিস কিনতে হলো, ক্যান্ডি কিনতে হলো, বিস্কুট কোল্ড ড্রিঙ্কস কিনতে হলো, এই সমস্ত কিছু হোটেল। আর এই তিস্তা নদীর ধার থেকেই একদম গড়ে উঠেছে বড় বড় পাহাড়। আর রিভারগুলোর কোনো ব্যাঙ্ক নেই, মানে কোনো চর নেই, আমাদের যেমন বালির চর পরে চর নেই। তো ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, যত উপরে উঠছি তত পাহাড়ের সৌন্দর্যটা আরও পরিষ্কার হচ্ছে এবং পাহাড়টা আরও সুন্দর লাগছে। আমি আর আমার মেয়ে তো যথেষ্ট এক্সাইটেড ছিলাম, মানে গাড়ির মধ্যেই আমরা চিৎকার করছি, ওই দূরে পাহাড় দেখা যায়, ওই দূরে পাহাড় দেখা যায়, এরকম আর কি। মানে আমি দার্জিলিং গেছি, আমার মেয়ে যায়নি, মেয়ের প্রথমবার পাহাড় ভ্রমণ ছিল। আমার মেয়ে এর আগে অনেকবার সি বিচ ঘুরেছে, কিন্তু পাহাড় এই প্রথমবার। তার জন্য প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিল মাউন্টেন দেখার জন্য। আর আমি বিগত সেই করোনার আগে গেছি দার্জিলিং। ওই দূরে ওটা কালিম্পং শহর দেখা যাচ্ছে, পাহাড়ের মধ্যে গজিয়ে উঠেছে ছোট ছোট। নিজের চক্ষুতে যতটা সুন্দর দেখা যায়, ক্যামেরাতে তো অতটা ধরা যায় না, তবুও ধরবার চেষ্টা করলাম। পারলে অবশ্যই একবার এসো। খুব বেশি যে খরচা তা নয়, খাওয়া দাওয়াতে একটু কস্টলি, কারণ পাহাড়ি অঞ্চল মানেই খাওয়া দাওয়া একটু কস্টলি। বাকি সমস্ত কিছু কিন্তু ঠিকই আছে, বাকি সবারই মতো। এখানে অবশ্য হোটেলের থেকে হোমস্টে বেশি। মানে ধরো একটা ঘরে আমার ঘরে 5টা রুম আছে, আমি একটা রুমে থাকলাম, বাকি 4টে রুম দিয়ে দিলাম ভাড়া, এগুলোকে বলছে হোমস্টে। তো এই যে নদী বয়ে যাচ্ছে, তার পাশে পাহাড় এবং জঙ্গল। এই জঙ্গলে নাকি অনেক ওয়াইল্ড অ্যানিমেলও আছে, ছোট ছোট বাঘও নাকি দেখা যায়, এলিফ্যান্ট তো দেখাই যায়, এই ড্রাইভারদের মুখেই শোনা। আর এত সুন্দর, মাঝখানে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে অনেকেই ছবি টবি বলো, শেয়ার কার বলো, সমস্ত কিছু বুক করা হয়। ফাইনালি আমরা হোটেলে এন্টার করে গেছি। আর হোটেলটা এত সুন্দর লেগেছে আমার কি বলবো, সমস্তটাই গাছগাছালিতে ভরা। এটা হচ্ছে আমার রুম। আর এই রুমের রেন্ট কত পড়লো এবং বিস্তারিত সমস্ত কিছু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই সমস্ত কিছু কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, গিজার ফেসিলিটি ছিল, শুধু টিভি ছিল না। আর এই যে আমি অনেক জার্নির পরে এসে অনেক ক্লান্ত হয়ে গেছি, একটু ফ্রেশন আপ হতে হবে, তার জন্যে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হোটেলের রুমটা একটু দেখিয়ে। আর এই যে আমার পুটকুড়ি। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখাবো তোমাদের হোটেলটা, সমস্ত কিছু দেখাবো। ভালো লাগলে